হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশনওয়ালা পরিবারের সবাইকে স্বাগত জানাই। আজকে প্রধানত আমরা আলোচনা করব ইবন বতুতা নিয়ে। তোমরা সবাই নিশ্চয়ই জানো যে ইবন বতুতা কে ছিলেন। এই মধ্যযুগে ভারতবর্ষে আগত মরক্কোর একজন বিখ্যাত পর্যটক ছিলেন। আমাদের নাসিরুদ্দিন শাহের একটা বিখ্যাত সিনেমা রয়েছে ইশকিয়া। সেই সিনেমাতে একটা গান রয়েছে, ইবন বতুতা তুতা বগলে মে জুতা, এরকম একটা গান আছে না? ওই গানটা কিন্তু এই ইবন বতুতার যে সফর, যে ট্রাভেলিং, সেটার উপর ভিত্তি করে বিখ্যাত লিরিসিস্ট গুলজার তিনি কিন্তু লিখেছিলেন। মানে অ্যাকচুয়ালি ইশকিয়া সিনেমাতে ওই ট্রাভেলিং বিষয়টাকে দেখানোর জন্য ইবন বতুতাকে টেনে আনা হয়েছে। এই ইবন বতুতা সম্পর্কে অনেক অনেক মজার মজার বিষয় রয়েছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে জানতে হবে। ইবন বতুতা সম্পর্কে বিস্তারিত জানার জন্য এবং আমাদের ইতিহাসের প্রথম চ্যাপ্টার যেটা রয়েছে পর্যটকের দৃষ্টিতে ভারত, সেখানকার ইবন বতুতা সম্পর্কে যা যা বিষয়গুলো আমাদের পর্ষদের তরফ থেকে আলোচনা করতে বলা হয়েছে বা যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো যদি ভালোভাবে বুঝতে হয় তাহলে ভিডিওটা খুব ভালো করে দেখতে হবে। ভিডিওতে আমরা এমন এমন বিষয় আলোচনা করবো যেগুলো তোমরা বিভিন্ন টেক্সট বইতে পাবে না। কোনো একটা নির্দিষ্ট টেক্সট বইতে কিন্তু এতগুলো বিষয় নেই। সেগুলো জানার জন্য কি করতে হবে, খুব মন দিয়ে ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটা দেখার পর যদি তোমার কোনো মতামত থাকে বা তুমি কিছু বলতে চাও বা আরো যদি কোনো বিষয় আলোচনা করার মতো কিছু থাকে সেগুলো আমাদেরকে কমেন্টে জানাতে হবে। যারা আমাদের চ্যানেল নতুন, চটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছে যায়। আমরা এই চ্যানেলে প্রধানত কি করে থাকি, ক্লাস 11 এবং 12 এর আর্টসের প্রায় সমস্ত সাবজেক্ট তোমাদেরকে পড়িয়ে থাকি এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কি পাচ্ছ, অনলাইন অফলাইনে আমাদের কাছে পড়ার কিন্তু ভীষণ সুযোগ পাচ্ছ। তো তোমরা যারা অনলাইন এবং অফলাইন আমাদের কাছে পড়তে চাইছো, ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, ইনস্টাগ্রামের লিঙ্ক রয়েছে, ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে। সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করো, করে অনলাইন অফলাইন পড়া শুরু করে দাও। অনলাইন অফলাইনে আমরা কেমন ভাবে পড়াবো, তোমাদের জন্য বিভিন্ন ব্যাচেস রয়েছে আমাদের, সেখানে তোমরা চাইলে জয়েন করতে পারো বা প্রয়োজন হলে 1:1ও কিন্তু পড়ার সুযোগ থাকছে। আমরা তোমাদেরকে প্রাইভেটও পড়ানোর একটা ব্যবস্থা রেখেছি। সেখানে আমরা কি করব, প্রত্যেকটা বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করব। বিভিন্ন আলোচনামূলক ভিডিও থাকবে, গুগল মিটের মাধ্যমে 1:1 পড়াশোনা থাকবে বা ব্যাচের ক্লাসেস গুলো থাকবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের জন্য টেলিগ্রামে বিভিন্ন প্র্যাকটিস সেট চলে যাবে, সেগুলো তোমরা প্র্যাকটিস করে টেলিগ্রামে অ্যান্সার দিয়ে দেবে। তাছাড়াও আমরা যেটা করব, তোমাদের জন্য গুগল ফর্মে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা নেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে সেই চ্যাপ্টারের বা পুরোপুরি টপিকের আমরা এমসিকিউ তোমাদেরকে প্রোভাইড করব থার্ড সেমিস্টারের জন্য। পরবর্তীতে আবার ফোর্থ সেমিস্টার যখন হবে তখন দেখা যাবে কি হয় না হয়। তাহলে আজকে এখন আপাতত ইবন বতুতা সম্পর্কে আমরা জানবো। খুব ভালোভাবে দেখতে হবে, শুনতে হবে এবং বুঝতে হবে ইবন বতুতার জীবনীটা। ঠিক আছে? এই ইবন বতুতা কে ছিলেন? তিনি মরক্কোর একটা তানজিয়া নামক স্থানের একজন অধিবাসী ছিলেন। সেখানে তিনি জন্মগ্রহণ করেছেন। ইবন বতুতার জন্ম মোটামুটি হচ্ছে 24 ফেব্রুয়ারি 1304 সাল। সেখানে তিনি জন্মগ্রহণ করেছেন। তার বাবার নাম হচ্ছে আবু আবদুল্লাহ মোহাম্মদ। তিনি ছিলেন একজন বিখ্যাত পণ্ডিত, ইসলামীয় শাস্ত্রের পণ্ডিত। তার বাবারা প্রধানত সেখানে বিভিন্ন কাজী বা যে ধরনের বিচার বিভাগীয় ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন। এই আমাদের ইবন বতুতার অ্যাকচুয়ালি প্রকৃত যে নাম রয়েছে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। বিভিন্ন জায়গায় তোমরা জেনে থাকবে বা শুনেছো আগে হয়তো। আবু আবদুল্লাহ মোহাম্মদ তার পিতার নাম, আর তার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে মোহাম্মদ। এইখানে এই যে বিষয়গুলো ইবনে বিন, এগুলো যারা মুসলিম রয়েছে বা মুসলিম যারা পুরোনো দিনের লোকজন, তারা ইবনে বিন এইগুলো জিনিস তারা ব্যবহার করতো। ইবনে বলতে তার ছেলে, বাবার নামটা পরে যোগ করা হয়। যেমন হচ্ছে মনে করো আমাদের সচিন তেন্ডুলকর, সচিন তেন্ডুলকরের নামটা অ্যাকচুয়ালি কি সচিন রমেশ তেন্ডুলকর, ওনার বাবার নামটা ওনার নামের মধ্যে রয়েছে। আবার মনে করো ওনার ছেলে যদি তার সচিনের নামটা রাখতে চান তাহলে লিখবে অর্জুন সচিন রমেশ তেন্ডুলকর। এইভাবে নাম কিন্তু বেড়ে বেড়ে যাবে। এইভাবে নাম ব্যবহার করতো তারা। তার আমাদের ইবন ইবন বতুতার যে প্রকৃত নাম রয়েছে, তার প্রকৃত নাম হচ্ছে শামস আল দিন আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে ইব্রাহিম ইবনে মোহাম্মদ ইবনে ইউসুফ লাওয়াটি আল তানজি ইবন বতুতা। এইটা হচ্ছে আমাদের ইবন বতুতার পুরোপুরি সম্পূর্ণ নাম। এত বড় একটা নাম। তো সেই ইবন বতুতা যখন ছোটবেলার থেকে বড় হচ্ছে, সেও তার পারিবারিক যেমন লোকজন রয়েছে পারিবারিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, তার সঙ্গে ইসলামীয় বিষয়ে যথেষ্ট পাণ্ডিত্য অর্জন করেছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি সংস্কৃতি সম্পর্কে তার একটা বিশাল আকর্ষণ ছিল। তিনি ছোটবেলা থেকেই ভেবেছিলেন যে তার ওই অঞ্চলে হয়তো যাযাবরদের মতো বা খানা বাদশ যারা রয়েছে তাদের মতো সে জীবনযাপন করবে। পরবর্তীকাল দেখা গেল তার যখন প্রায় 20 বছর বয়স, তখন ইবন বতুতা, এটা কথিত একটা বিষয়, কোনো বইয়ে উল্লেখ করা নেই তেমন ভাবে, তো তখন সে একটা স্বপ্ন দেখেছে, সে যেন একটা পাখির পিঠে উঠে উড়ে বেড়াচ্ছে আর পূর্ব দিকে যাচ্ছে, ধীরে ধীরে মরক্কো থেকে পূর্ব দিকে যাচ্ছে। এইটা দেখার পরে তার মনের মধ্যে ঘুরে বেড়ানোর বা পৃথিবী ভ্রমণের একটা অনুসন্ধিৎসা তৈরি হয়েছে।
আর দেরি নয়, মাত্র 21 বছর বয়সে সে বাড়ির থেকে বেরিয়ে গেল। বাড়ির থেকে বেরিয়ে কোথায় যাচ্ছে? প্রায় মনে করো 1325-এর দিকে সে সেখান থেকে প্রথম ঠিক করলো যে আমি মক্কায় যাব, হজ করব। সেজন্য সেখান থেকে বেরিয়ে গেল। তো হজে নিজে একা যাত্রা শুরু করেছে, কিন্তু ধীরে ধীরে যেতে যেতে কাফেলা বহুত জাদা বড়া হয়ে গেয়া, মানে বিভিন্ন জায়গার থেকে লোকজন এসে ইবন বতুতার সঙ্গে যোগদান করেছে, সবাই মিলে হজে গিয়েছে। এই যে ভ্রমণের একটা সুন্দর মজা, নতুন নতুন বন্ধু হওয়া, নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হওয়া, নতুন নতুন খাদ্যাভ্যাস, সবকিছুর যে মজা, সেটা ওখান থেকেই আমাদের ইবন বতুতা পেয়ে গেল। হজে গেল, প্রায় 16 মাস মতো সময় লেগেছে। সেখানে হজ করলো মক্কাতে। করার পর তার মনের মধ্যে একটা প্রশান্তি এলো। এবার তার চিন্তা হয়েছে পুরোপুরি মুসলিম বিশ্ব সে ঘুরে বেড়াবে। এখানে মুসলিম বিশ্ব বা ইসলামিক ওয়ার্ল্ড কথাটা আমি কেন ব্যবহার করছি, সেই সময়ে মধ্যযুগে কি হয়েছে, বিভিন্ন দেশে বিভিন্ন প্রদেশে মুসলিম শাসকরা কিন্তু তাদের শাসনাধীন অঞ্চলে পরিণত করেছিল বা রাজ্যগুলো স্থাপন করেছিল। এই মুসলিম বিশ্বে ঘোরার জন্য সেখান থেকে নিয়ে শুরু করে এবার পর পর বিভিন্ন দেশে ঘুরতে লাগলো আমাদের ইবন বতুতা। সেখানে সে প্রধানত আফ্রিকার বিভিন্ন দেশগুলো ঘুরেছে। ঘোরার পরে কি করেছে, পরপর করে আসছে সেখান থেকে সিরিয়া, ইরাক, পারস্য, ইয়েমেন, ওমান, এই সমস্ত আফ্রিকা ঘুরে সে এসে পৌঁছেছে আমাদের আফগানিস্তান, ওখানে হিন্দুকুশ পর্বতমালার ওখানে। হিন্দুকুশ পর্বতমালার ওখান থেকে এন্ট্রি নিল সে হচ্ছে ভারতবর্ষে। ঠিক আছে, ভারতবর্ষে কোথায় এন্ট্রি নিল? কাবুল, মানে আফগানিস্তানের কাবুল যেটা, মুলতান, পাঞ্জাব, ওখান থেকে এসে ইমাম বতুতায় উল্লেখ করেছিল পাঞ্জাব বলে, ওখানে সিন্ধু নদের কথাও সে উল্লেখ করেছে। পরবর্তীতে আমরা জানছি, আগে ছোট করে গল্পটা জেনে নিই। তো সেখান থেকে পাঞ্জাব থেকে এন্ট্রি নিয়ে ও এসে পৌঁছালো দিল্লিতে। এইবার ভেরি ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার শুরু হলো তার জীবনে। সেটা কি? দিল্লিতে তৎকালীন শাসন করছে কে? মোহাম্মদ বিন তুগলক, যাকে আমরা ইতিহাসে পাগলা রাজা নামে চিনি। কিন্তু মোহাম্মদ বিন তুগলক শুধু যে পাগলা রাজা ছিলেন তা নয়, তার অনেকগুলো ভালো দিকও ছিল, তেমন খারাপ দিকও ছিল। তো সে মোটামুটি মোহাম্মদ বিন তুগলকের পাণ্ডিত্যটাও মোটামুটি ভালো ছিল, সেইটা সম্পর্কে আমাদের ইবন বতুতা ইন্সপায়ার হয়ে মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে দেখা করেছে। মোহাম্মদ বিন তুগলক তো ইবন বতুতা এই যে এত বিখ্যাত একটা পণ্ডিত, ইসলামীয় জগতে একটা বিখ্যাত মানুষ, তো তার সঙ্গে দেখা হয়েছে মোহাম্মদ বিন তুগলকের। মোহাম্মদ বিন তুগলক ইবন বতুতাকে কি করলেন, দিল্লির হচ্ছে কাজী নিয়োগ করলেন। প্রায় 12,000 দিনারের বেতনের পরিবর্তে তাকে দিল্লির কাজী হিসেবে নিয়োগ করলেন। ইবন বতুতা সেখানে আছেন, প্রায় ওখানে মোটামুটি যা ছিলেন 7 থেকে 9 বছর মতো দিল্লিতে তিনি ছিলেন। ঠিক আছে, তো থাকার পরে কি হয়েছে, ইবন বতুতা সেইখানে কিন্তু এবার মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত রূপ আস্তে আস্তে দেখতে পাচ্ছেন। মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে ইবন বতুতা বলেছেন দয়ার সাগর এবং রক্ত পিপাসু, এই দুটো ওয়ার্ড দেখো, দুটো একদম বিপরীত ধর্মী ওয়ার্ড। একটা দয়ার সাগর, একটা হচ্ছে রক্ত পিপাসু। কেন এরকম বলছেন? কারণ মোহাম্মদ বিন তুগলক কি করতো, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবাইকে দান ধ্যান করতো। কোনো এক্সট্রা করে বিধর্মী মানুষদের, বিধর্মী মিন্স আমি বলতে চাইছি ইসলাম ধর্মের বাইরে যারা রয়েছে তাদের উপর কর চাপাতো না, অত্যাচার করতো না, কিচ্ছু করতো না, প্রচুর দান ধ্যান করতেন। এইবারে অপরদিকে কি করতেন, নিজের যা মতামত সেটা যে মানতো না, তাকে ভীষণ উল্টো পাল্টা তিনি শাস্তি দিতেন। একটা উদাহরণস্বরূপ একটা ছোট গল্প আমি বলি। সেখানে দেখা গেল একটা খোঁড়া আর একটা কানা লোক, যখন তিনি দিল্লি থেকে দৌলতাবাদের রাজধানী পরিবর্তন করলেন, তারা যেতে চায়নি সেখানে। তো না গেলে মোহাম্মদ বিন তুগলক শাস্তি দিলেন কি, যে খোঁড়া লোকটা ছিল তাকে হচ্ছে তোমার একটা মেশিনে বসিয়ে জোরে ছুঁড়ে দিয়েছেন। পাথর নিক্ষেপ করার যে মেশিন, সেইটার মাধ্যমে ছুঁড়ে দিয়েছেন জোরে, দিলে সে দূরে গিয়ে মারা গেল। আর যে আরেকজন ব্যক্তি ছিলেন তার পায়ে দড়ি বেঁধে টানতে টানতে দৌলতাবাদের দিকে নিয়ে যাওয়ার অর্ডার দিলেন। দিলে কি হলো, রাস্তায় তো সে মারা গেল, তার হাত পা মুন্ডু সব ছিঁড়ে কুড়ে চলে গেল, শুধুমাত্র পায়ে সেই দড়ি বাঁধা অবস্থায় সেই দড়িটা, পায়ের দড়িটা দৌলতাবাদে গিয়ে পৌঁছালো। এরকম একটা বিষয়। মোহাম্মদ বিন তুগলক মানে খাম খেয়ালি ছিলেন অ্যাকচুয়ালি, কাকে কি শাস্তি দিতে হবে, কাকে কি উপহার দিতে হবে ঠিক নেই, ওর যা মনে হতো তাই করতে, এই সমস্যা। মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে ভালো অনেকগুলো দিকও বলেছেন। তিনি বলেছেন যে মোহাম্মদ বিন তুগলক কারোর কোনো অন্যায় সহ্য করতেন না। নিজে একবার ভুল করেছেন বলে দিল্লির কাজীর কাছে নিজের হচ্ছে শাস্তি দেওয়ার জন্য 21 ঘা মানে চাবুক আঘাত করেছেন, নিজেকে করিয়েছেন। মানে ভেবে দেখো, উনি মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে বর্ণনা করতে এটা বলেছেন। কিন্তু মোহাম্মদ বিন তুগলক সে ভালো হোক খারাপ হোক, এইরকম একটা লোকের আন্ডারে তো থাকা যাবে না, তাই না? ইবন বতুতা এবার মনে মনে ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে? কারণ দেখছি এরকম একটা খামখেয়ালি লোক যখন তখন যাকে তাকে খুশি ধরে শাস্তি দিয়ে দিচ্ছে। আরো একটা নতুন ইনসিডেন্ট ঘটেছে, সেটা হচ্ছে একজন আমাদের সুফি সন্ত ছিলেন, তার নাম হচ্ছে শিহাবুদ্দিন। সেই মৌলানা শিহাবুদ্দিন বা সুফি সন্ত শিহাবুদ্দিন, সে খুব মানে স্বাধীন চেতা লোকজন।
অ্যাকচুয়ালি তোমরা দেখবে যারা ওই রকম ধরনের সাধক হয় তারা কিন্তু অন্য কারো অধীনতা মেনে নিতে চায় না, কখনোই মেনে নিতে চায় না। তারা একমাত্র সেই পরমাত্মাকে সেবা করেন, তার প্রতি সবসময় নিবেদিত হয়ে থাকেন, তাকে তুষ্ট করার চেষ্টা করেন। সাধারণ মানুষের কথা মনেই থাকে না। তো শিহাবুদ্দিন এই মোহাম্মদ বিন তুগলকে ঠিকঠাক মানতে চাননি। তো না মানতে চাইলে মোহাম্মদ বিন তুগলক তার উপর রেগে গেছে, তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে, শিরচ্ছেদ করা হয়েছে, মারা গেছে। কিন্তু কি হলো, আমাদের এই যে শিহাবুদ্দিনের মৃত্যুর আগে অত বিখ্যাত একজন সাধকের সঙ্গে দিল্লিতে যখন আমাদের কাজী হিসেবে ছিলেন ইবন বতুতা, তার একটা ভালো বন্ধুত্ব হয়েছিল দুজনের মধ্যে। হওয়ার পরে আলাপ আলোচনা করতেন, বিভিন্ন বিষয় ধর্মীয় তত্ত্ব নিয়ে আলোচনা করতেন, কথাবার্তা বলতেন। তো ও তো ওকে মেরে দিল, মোহাম্মদ বিন তুগলক শিহাবুদ্দিনকে হত্যাকাণ্ডে মানে হত্যা করলো আর কি, অ্যাকচুয়ালি মৃত্যুদণ্ড দিয়ে দিল। দেওয়ার পরেও ক্ষান্ত হয়নি। ও এবার শিহাবুদ্দিনের কারা বাড়ির লোক আছে, কারা বন্ধু বান্ধব আছে, সবার উপরে ফের আবার নতুন করে বিভিন্ন ধরনের শাস্তি দিচ্ছে। সেই ছুতোয় পুরো লিস্ট তৈরি করা হলো কারা কারা শিহাবুদ্দিনের বাড়ির লোকজন বন্ধু বান্ধব রয়েছে। সেইখানে দেখা গেল আমাদের ইবন বতুতার সঙ্গে ওর একটা সম্পর্ক রয়েছে, বন্ধুত্বের সম্পর্ক। ইবন বতুতাকে ওই জন্য করে কি করলো, 3 সপ্তাহের জন্য নজরবন্দি করে দিল, একদম সেনাবাহিনী দিয়ে কড়া পাহারায় রেখে দিয়েছে। এছাড়াও দেখছে কি, যখন তখন রাজপ্রাসাদে যে কোনো মানুষের মুন্ডচ্ছেদ করা হচ্ছে, হাত কেটে নেওয়া হচ্ছে, পা কেটে নেওয়া হচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা রাজসভায় অনেক দোষী থাকে, অনেক নির্দোষ থাকে, শাস্তি সেই রকম ব্যবস্থা করতে হয়। মোহাম্মদ বিন তুগলক তো যখন খুশি যা খুশি করছে। ইবন বতুতা বুদ্ধিমান মানুষ, ধূর্ত মানুষ, উনি ভাবছেন আর আমার দিল্লিতে থাকা যাবে না। খুঁজছেন অনেক রকম পথ নিয়ে আসছেন, আঁটতে আঁটতে ঠিকঠাক রাস্তা খুঁজে পাচ্ছে না। এমতো অবস্থায় একটা মজার ব্যাপার ঘটে গেল। চীনের সম্রাট একজন দূতকে আমাদের মোহাম্মদ বিন তুগলকের রাজসভায় পাঠিয়েছে। পাঠানোর পরে কি হয়েছে, তো মোহাম্মদ বিন তুগলক চীনের দূত দেখে খুব খুশি হয়েছে, তার সঙ্গে কথাবার্তা বলেছে, চীনের সম্রাটের যে বার্তা এসেছিল সেটা দেখেছে। এই সুযোগে ইবন বতুতা গিয়ে বললো যে চীনের যেহেতু সম্রাট একটা দূত পাঠিয়েছে, তো আপনারও উচিত হবে চীনের সম্রাটের কাছে একটা দূত পাঠিয়ে দেওয়া, কিছু উপহার স্বরূপ দিয়ে আর পাঠিয়ে দেওয়া। তো ইবন বতুতা বলেছে, খুব ভালোভাবে গুছিয়ে গেছে মোহাম্মদ বিন তুগলককে। বিন তুগলক তো খুব খুশি, বললো ঠিক আছে, আপনি তাহলে আমার দূত হিসেবে যান। সম্পত্তি দিয়ে আমাদের ইবন বতুতাকে দিল্লি থেকে পাঠিয়ে দিল। ইবন বতুতা তো অ্যাকচুয়ালি কি করতে চাইছে, মোহাম্মদ বিন তুগলকের থেকে পালিয়ে যেতে চাইছে। বেরিয়ে এলেন ওখান থেকে সম্পত্তি নিয়ে। ওখান থেকে উনি দিল্লি থেকে বেরিয়ে উত্তর ভারত, মধ্য ভারত পেরিয়ে ওখান থেকে এসে পৌঁছেছেন কোথায়, একদম নিচের দিকে, দক্ষিণ ভারতের দিকে। সেখানে সিংহল আর প্রধানত ওখানে রয়েছে মালাবার উপকূল, ওই সমস্ত অঞ্চলগুলো ওখানে তিনি ঘুরলেন। ভ্রমণ পিপাসু লোক, জানে সেই চীনে যাবো যখন, এদিক থেকে এইভাবে পরপর করে যাচ্ছেন। ঠিক আছে, মালদ্বীপ, সিংহল এই সমস্ত এলাকাগুলো ঘুরলেন। আবার ওখান থেকে মালদ্বীপ থেকে ব্যাক করে উনি এসে বাংলায় পৌঁছালেন, আমাদের যে বাংলায় পৌঁছালেন, এখানেও ঘোরাঘুরি করলেন। ঘোরার পরে সেখান থেকে এবার চীনের একটা জাহাজ ধরে চীনে পৌঁছালেন। তারপর ওখান থেকে আবার নিজের দেশ মরক্কোতে পৌঁছালেন। এর মধ্যে আরো একটা ছোট ইনসিডেন্ট আছে, আমরা ইতিহাস থেকে যেটা জানতে পেরেছি, যে বিন তুগলকের দেওয়া যে জিনিসপত্রগুলো ছিল, মানে যেগুলো উপহার হিসেবে পাঠাচ্ছিল চীনের রাজার কাছে, সেগুলো লুট করা হয়েছিল মাঝখানে, কোনো দস্যুদের কবলে তিনি পড়েছিলেন। তো তারা সেগুলো লুটপাট করে নিয়ে গিয়েছিল। অনেকে বলে থাকেন যে তিনি হয়তো আর ভবিষ্যতে হয়তো বা ফিরে আসতেন মোহাম্মদ বিন তুগলকের কাছে, কিন্তু আসেননি। কারণ হচ্ছে ওই যে জিনিসপত্র লুট হয়ে গেছে, তার জন্য যদি ও তো পাগলা রাজা, এমনিতে যদি আমাদের ইবন বতুতার যদি মৃত্যুদণ্ড দিয়ে দেয়, শিরচ্ছেদ করার যদি অর্ডার দিয়ে দেয়, ওই জন্য আসেননি আর। তো মোটামুটি যে কোনো ভাবে মরক্কোতে উনি আবার পৌঁছালেন, নিজের দেশে পৌঁছালেন। তৎকালীন সময়ে মরক্কোর যে রাজা রয়েছেন আবু ইনান ফারিস, তিনি কি করলেন, ইবন বতুতার অভ্যর্থনা জানান, ইবন বতুতাকে ডেকে পাঠালেন নিজের রাজপ্রাসাদে। ইবন বতুতা সেখানে নিজের এই ভ্রমণ বৃত্তান্ত, প্রায় 30 বছরের মতো আর 73,000 মাইল পথের এই যে গল্প পুরো বর্ণনা করতে লাগলেন। তখন আমাদের ওই রাজা, মরক্কের রাজা, নিজের যে সচিব রয়েছেন, তার নাম হচ্ছে আবু ইনান জুজাই। আবু ইনান জুজাই তাকে ডাকলেন। তিনি বিখ্যাত পণ্ডিত মানুষ, তার মাধ্যমে লিপিবদ্ধ করা হলো ইবন বতুতার ভ্রমণ বৃত্তান্ত, যার নাম হচ্ছে কিতাবুল রিহলা বা দা রিহলা। ঠিক আছে, এইটা হচ্ছে ইবন বতুতার ভ্রমণ বৃত্তান্ত। এখান থেকে আমরা ভারতবর্ষ সম্পর্কে জানলাম, চীন, জাভা, সুমাত্রা, বিভিন্ন আফ্রিকান নেশনস গুলোর, ইউরোপের নেশনস গুলো সম্পর্কে আমরা জানলাম, এবং বিখ্যাত মানুষের সম্পর্কে। এটা ছিল ইবন বতুতার গল্প। এবার কতগুলো ফ্যাক্ট আমরা জেনে নেব, তার নাম, তার বাবার নাম, এই সমস্ত বিষয়গুলো আমরা জানবো। আর ভারতবর্ষ সম্পর্কে তিনি কি কি বলেছেন সেগুলো সম্পর্কে আমাদের একটুখানি বিস্তারিত জেনে নিতে হবে। ইবন বতুতা রয়েছেন, ইনি কি করেছেন, ইনি কিন্তু যেখানে যেতেন, বিভিন্ন দেশে তো ঘুরেছে, বিভিন্ন সময় আমরা শুনলাম প্রায় হচ্ছে তিনি 73,000 মাইল পথ অতিক্রম করেছেন, যেটা কিলোমিটারে নিলে 117,000 কিলোমিটার পথ তিনি অতিক্রম করেছেন। বিভিন্ন জায়গায় যাওয়ার সময় উনি কিন্তু যেখানে যেতেন সেখানেই একটা করে বিয়ে করতেন,
একটা বলবো না, একাধিক করে বিয়ে করতেন। তো বলা হয়ে থাকে প্রায় 10-এর বেশি, কোন কোন ঐতিহাসিকের বর্ণনায় 15-এর বেশিও সংখ্যক তিনি বিয়ে করেছেন। আবার কোন কোন ঐতিহাসিক বলছেন যে তিনি শুধু বিয়ে করেছেন তা নয়, তার উপপত্নীর সংখ্যাও একাধিক থাকতো। বলা হয়ে থাকে যে মরক্কে ফিরে যাওয়ার পরে 50 বয়সেও গিয়ে বিয়ে করেছেন। মানে ইবন বতুতা বিয়েটাকে খুব একটা মানে ভালোবাসার জিনিস হিসেবে নিয়েছিলেন। নিজের জীবনে যেমন ভ্রমণটাকে ভালোবেসেছেন, তেমন বিয়েটাকেও ভালোবেসেছেন। তো বিভিন্ন জায়গায় ইবন বতুতার এই সন্তান সন্ততিরা কিন্তু সেই সমস্ত এলাকায় থেকে গেছেন। উনি আবার রেখে দিয়ে অন্য জায়গায় চলে যেতেন, মানে অ্যাকচুয়ালি উনি যা বিয়ে করছেন বউগুলো কিন্তু ক্যারি করছেন না, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে না, যে সমস্ত এলাকায় থাকছেন সেখানে বিয়ে থা করে আবার ওই বউ ছেলেপুলেগুলো রেখে দিয়ে আবার সেখান থেকে চলে যাচ্ছেন। এইরকম একটা জীবনীকার মানুষ। তো আমাদের তার ব্যক্তিগত জীবন নিয়ে তেমন খুব বেশি ইন্টারেস্ট নেই। তিনি ইতিহাসে তো প্রচুর অবদান রেখেছেন, বিয়ে থা বাবা যা পারে করুক, শুধু জানার ব্যাপার আমরা জানলাম। তো সেখান থেকে দেখা গেল ইবন বতুতার সম্পর্কে যদি আমরা বিস্তারিত জানতে চাই তাহলে আমরা কি বলবো? তার জন্ম হচ্ছে 24 ফেব্রুয়ারি 1304 খ্রিস্টাব্দে মরক্কের তানজিয়া, ঠিক আছে। তার মৃত্যু হয়েছে বলা হয়ে থাকে 1377 খ্রিস্টাব্দে, কোন কোন মতান্তরে বলা হচ্ছে 1368 খ্রিস্টাব্দে। সেটা কোথায়? মরক্কের তানজিয়াতে, বা অনেকে বলছে ওটা মতান্তরে ফেজ নামক একটা স্থান রয়েছে ওই তানজিয়ার পাশেই, তো সেখানকার কথা বলা হয়েছে। ঠিক আছে। পিতার নাম জেনেছি আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ, আর প্রকৃত নাম আমরা নিশ্চয়ই আগে বলেছি শামসালদ্দিন আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে ইব্রাহিম ইবনে মোহাম্মদ ইবনে ইউসুফ লাওয়াটি আল তানজি ইবন বতুতা। ঠিক আছে, ক্লিয়ার হলো? আচ্ছা, অন্যান্য নাম রয়েছে ওনার, শামসুদ্দিন বলা হতো চীনে, মানে দিনের মানে দিন বলতে ইসলামের একজন উল্লেখযোগ্য প্রচারক হিসেবে তার নাম শামসুদ্দিন। মাওলানা বদরুদ্দিন বলা হতো ভারতবর্ষে তাকে। ঠিক আছে। তিনি তার কি শিক্ষা ছিল ইসলামীয় তত্ত্ব, ধর্মতত্ত্ব, সংস্কৃতি সম্পর্কে তিনি জানতেন। তার যে ভ্রমণ বৃত্তান্ত রয়েছে তার নাম হচ্ছে কিতাবুল রিহলা, বা যেটা প্রথমের দিকে কিন্তু নাম ছিল এ মাস্টারপিস টু দোজ হু কন্টেমপ্লেট দ্য ওয়ান্ডার্স অফ সিটিজ অ্যান্ড দ্য মার্ভেলস অফ ট্রাভেলিং। এটা নাম ছিল প্রথমে। তাহলে 21 বছর বয়সে কিন্তু তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন, পরপর পরপর করে বিভিন্ন জায়গায় এসেছে, আমরা আগেও বলেছি আর এখনো বললাম। এইবার ইবন বতুতার যে ভ্রমণ বৃত্তান্ত রয়েছে সেখানে আমাদের ভারতবর্ষের সম্পর্কে কি বলা হয়েছে। প্রথমত তিনি ভারতবর্ষে যে সময়টা এসেছিলেন সেই সময়টা ভারতবর্ষ কি ছিল? সুলতানি শাসক ছিল, সুলতানি শাসন ছিল। এই সুলতানি শাসন সম্পর্কে সে বিস্তারিত বলেছেন। তার চোখে দিল্লি হচ্ছে পৃথিবীর অন্যতম সুন্দর শহর বা সুন্দরতম শহর। ক্লিয়ার হলো কি বললাম? এখানে দিল্লি সম্পর্কে তিনি বিস্তারিত বলতে গিয়ে বললেন যে কুতুব মিনারের মতো কোনো সৌধ পৃথিবীতে আর নেই। প্রচুর ভালো বর্ণনা দিয়েছেন দিল্লি সম্পর্কে তিনি। দিল্লির প্রধানত 4টে ক্ষেত্রের কথা তিনি সেখানে বলেছিলেন, 4টে মূল শহর নিয়ে কিন্তু দিল্লি গঠিত। আচ্ছা, এইখানে তিনি আমাদের গিয়াসউদ্দিন বলবনের যে দারুল আম ছিলেন তার কথা কিন্তু বিস্তারিত বলেছেন, যে সাধারণ মানুষ সেই দরবারে গিয়ে কিন্তু নিজেদের দুঃখ কষ্ট বিচারের কথা বলতে পারত। এই সমস্ত বিষয়গুলো বলেছেন। আলাই দরওয়াজা থেকে শুরু করে আলাউদ্দিন খলজি অন্যান্য সুলতানদের যে বিশেষ 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 তোমার নিদর্শন রয়েছে সেগুলো সম্পর্কে তিনি বলেছেন। বিশেষ করে আলাউদ্দিন খলজির যে বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা এই সম্পর্কে তিনি ভূয়সী প্রশংসা করেছেন। ঠিক আছে। আচ্ছা, ইলতুৎমিশের সম্পর্কে বলেছেন যে ইলতুৎমিশ ছিলেন একজন দক্ষ ন্যায়পরায়ণ শাসক। আচ্ছা, আর আমাদের গিয়াসউদ্দিন বলবানের যে উপাধি ছিলেন গাজী মালিক সেটা সম্পর্কেও আমরা কিন্তু এখান থেকে উল্লেখ পেয়েছি। আরেকটা জিনিস আমরা জানতে পেরেছি, ইলতুৎমিশ যখন পরবর্তী নিজের দেশে গিয়ে এই ভ্রমণ বৃত্তান্ত লিখলেন তখন তিনি বলেছিলেন যে মোহাম্মদ বিন তুগলক কিন্তু তার ষড়যন্ত্র করে তার বাবাকে হত্যা করেন এবং সিংহাসনে বসেন। মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে ইলতুৎমিশ যখন বর্ণনা করলেন সে সম্পর্কে আমরা কি জানতে পেরেছি? সেই সম্পর্কে আমরা জানলাম যে মোহাম্মদ বিন তুগলক একাধারে ছিলেন খুব ন্যায়পরায়ণ শাসক, খুব দান ধ্যান করতেন, কিন্তু অনেক ক্ষেত্রে তিনি ছিলেন রক্ত পিপাসু, একদম নিজের মতামতের বিরুদ্ধে যারা যেতেন তাদের প্রতি অত্যাচার করতে এক পাও পিছপা হতেন না মোহাম্মদ বিন তুগলক। আচ্ছা, এখানে একটা বিষয় বলার, এই সমাজ ব্যবস্থা সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানতে পেরেছি ইবন বতুতার ভ্রমণ বৃত্তান্ত থেকে। সেটা হলো ভারতবর্ষের সমাজ ব্যবস্থায় তৎকালীন সময়ে সতীদাহ প্রথা কিন্তু প্রবল ভাবে ছিল। বলা হয়ে থাকে তৎকালীন সময়ে রাজা রাজার যখন যুদ্ধ হতো তখন যে রাজা পরাস্ত হতো তাদের সমস্ত ধন সম্পদ অন্য রাজা লুটপাট করত, তাদের সমস্ত নারীদেরকে তারা তুলে নিয়ে চলে আসতো। জেতা রাজা যারা তাদের লোকজন যদি পছন্দ হতো, যে যে নারীদের পছন্দ হতো পরাজিত রাজার অংশ থেকে, পরাজিত রাজার যারা প্রজা রয়েছে তাদের মধ্যে থেকে, তাদের তারা চাইলে বিয়ে করতে পারতো বা নিজের বাড়িতে দাসী হিসেবে রাখতে পারতো, কোনো কোনো ক্ষেত্রে যৌন দাসী হিসেবে রাখতে পারতো।
আর যাদেরকে পছন্দ হতো না, যাদেরকে তারা নিজের নারী হিসেবে গ্রহণ করতো না, তাদেরকে বিভিন্ন বেশ্যাবৃত্তি থেকে শুরু করে বিভিন্ন একদম নিম্নমানের কাজকামের সঙ্গে তারা যুক্ত করে দিত। এই বিষয় সম্পর্কে আমরা জানতে পেরেছি। বন্যাশ্রম প্রথা সম্পর্কে আমরা জানতে পেরেছি। আর আমরা একটা বিষয় জানতে পেরেছি, এই সময় গঙ্গা নদীর পবিত্রতা কিন্তু সকল ভারতবাসী মান্যতা দিত। এই বিষয়টা আমরা মোটামুটি সেখান থেকে জানতে পেরেছি। খাদ্যাভ্যাস সম্পর্কে আমরা জানতে পেরেছি, বিভিন্ন ধরনের মধ্য এশীয় অঞ্চলের খাদ্যাভ্যাসের সঙ্গে ভারতীয় সংস্কৃতির যে মিশ্রণ, সেই সময়েরও প্রকাশ আমরা এখান থেকে পেয়ে থাকি। আচ্ছা, এছাড়া কি বাজারে দাস ব্যবস্থা ছিল, কিন্তু মানে কৃতদাস ব্যবস্থা প্রচলিত ছিল, দাসগুলো কিন্তু কেনা বেচা করা হতো। কৃষিকাজ সম্পর্কে আমরা জানতে পেরেছি, বিশেষ করে তিনি যখন বাংলায় এলেন তখন তিনি বলেছিলেন যে বাংলায় প্রচুর উৎপাদনে শস্যাদি এবং ধান উৎপন্ন হয়। এখানে প্রায় বছরে 3বার করে ধান উৎপন্ন হওয়ার কথা আমরা শুনেছি। আচ্ছা, তবে ডাক ব্যবস্থা সম্পর্কে কিন্তু ইবন বতুতা খুব বিস্তারিত একটা বর্ণনা দিয়েছেন। প্রধানত তিনি বলেছিলেন সুলতানি আমলের উল্লেখযোগ্য একটি ব্যবস্থা হলো ডাক ব্যবস্থা, যেটাকে উলাক আর দাওয়া বলা হতো। তো সেই উলাক বা দাওয়া কি? উলাকটা হচ্ছে ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থাকে উলাক বলা হচ্ছে, আর দাওয়া হচ্ছে পায়ে হাঁটা ডাক ব্যবস্থাকে। ইবন বতুতার বর্ণনা থেকে আমরা জেনেছি যে উলাক যদিও ঘোড়ার পিঠে হয়ে থাকে, কিন্তু দ্রুততম ডাক ব্যবস্থা ছিল দাওয়া। কি করা হতো? যারা চিঠি নিয়ে যেত, যারা হেঁটে যেত, দাওয়া তাদেরকে বলছি আমরা, সেই ব্যবস্থাটাকে, তারা পায়ে হেঁটে চিঠি নিয়ে দূরে দূরে যেত, এরকম কোমরে একটা দড়ি দিয়ে বেঁধে নিয়ে সেখানে চিঠিগুলো ঝুলতো, বা যে বার্তা আছে সেগুলো যেত, বা জিনিসপত্র যেগুলো ডাকে যাবে সেগুলো যেত, তার নিয়ে দৌড়ে দৌড়ে যেত। হাটে তাদের একটা কি থাকতো? লাঠি থাকতো। সেই লাঠির মাথায় একটা তামার ঘন্টা লাগানো থাকতো। ওইখান থেকে দৌড়ে দৌড়ে যাচ্ছে, মানে সবাই জানবে যে ডাক যাচ্ছে, যাই ডাক দেওয়ার নেওয়ার তারা সেই শুনে বাইরে বেরিয়ে আসবে। এইরকম প্রত্যেক মাইলের মধ্যে কি হতো? ডাক স্টেশন থাকতো, 3টে করে ডাক স্টেশন থাকতো। দাওয়ার ক্ষেত্রে আমি বলছি, উলাকটা পরে বলবো, ঠিক আছে? তো থাকতো, একজন ডাক নিয়ে গেল, 1 মাইলের মধ্যে 3টে স্টেশন, একটা স্টেশনে পৌঁছে দিল, সেখান থেকে পরিবর্তন করে আবার অন্যজন নিয়ে যাবে। এইভাবে দৌড়ে 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 ডাকগুলো দেওয়া হতো। এটা ছিল দ্রুততম ডাক ব্যবস্থা। উলাকটা কি? প্রত্যেক 4 মাইল আর 3 মাইল, 3-4 মাইলের মধ্যে একটা করে স্টেশন থাকতো উলাকদের জন্য। এখান থেকে ঘোড়ায় করে ওখানে ডাক যাবে, আবার ওখান থেকে যাবে, ওখান থেকে যাবে, এইভাবে কিন্তু ডাক ব্যবস্থাটা প্রচলিত ছিল। তাহলে কি বললাম? একটা ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা, যেটাকে আমরা উলাক বলছি, আর একটা পায়ে হেঁটে ডাক ব্যবস্থা, যেটাকে আমরা বলছি দাওয়া। দাওয়াটা কি করতো? লোকজন হেঁটে হেঁটে ছুটে ছুটে নিয়ে যেতে। 1 মাইলের মধ্যে 3-4টে করে স্টেশন থাকতো, ডাক স্টেশন। আর উলাকের ক্ষেত্রে প্রত্যেক 3-4 মাইলে একটা করে কিন্তু ডাক স্টেশন থাকতো। এই হচ্ছে ডাক ব্যবস্থা। আচ্ছা, আর আমরা কি জানবো এই সময়ে? এই সময় জানবো বাংলা সম্পর্কে জানবো। তিনি যখন ওই আমাদের মালদ্বীপ সিংহল ঘুরে যখন বাংলায় এলেন, এখানে দেখে তিনি বাংলা সম্পর্কে একটা কমেন্ট করেছিলেন, যেটা দোজখ ই পুরা নিয়ামত। তিনি বলেছিলেন যে এই যে বাংলা অঞ্চলে প্রচুর জিনিসপত্র সস্তা ছিল, প্রচুর পরিমাণে কৃষি শস্যাদি ছিল, ধন সম্পদ একদম পরিপূর্ণ বাংলার কথা কিন্তু তিনি বলেছিলেন। আচ্ছা, এইটা হচ্ছে মোটামুটি ভারতবর্ষ সম্পর্কে আমাদের ইবন বতুতার একটা বর্ণনা। ইবন বতুতাকে আমরা একজন ভূ পর্যটক হিসেবেই মনে রাখবো, নাকি তার বিয়ের জন্য মনে রাখবো, এটা এখন একদমই নয়। তিনি যে ভূ পর্যটক ছিলেন, বিশ্বের বিভিন্ন দেশে ঘুরেছিলেন, ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করেছেন, এবং তার ভ্রমণ বৃত্তান্ত কিতাবুল রিহিলাতে, যেটা তিনি নথিবদ্ধ করে গেছেন বা লিপিবদ্ধ করে গেছেন। ইবন বতুতা একজন বিখ্যাত মানুষ। আমাদের পক্ষ থেকে ইবন বতুতার জন্য সালাম রইল। আর তোমরা সবাই জানলে ইবন বতুতা সম্পর্কে। আজকের আলোচনা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। যদি তোমার মনে হয় তুমি এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পেরেছো, তাহলে তোমার বন্ধু বান্ধবী এবং আত্মীয় স্বজন যারা রয়েছে, পড়াশোনা সংক্রান্ত যারা জড়িত রয়েছে, সবার মধ্যে শেয়ার করে দাও। সবাই মিলে ইবন বতুতা একটুখানি জেনে নিক। যদি কোনো বিষয় আমাদেরকে জানানোর হয়, আরো একটু ইমপ্রুভ করার দরকার রয়েছে, বা যে কোনো পরামর্শের জন্য, যে কোনো বিষয়ে জানার জন্য কমেন্ট করো আমাদের। আর ডেসক্রিপশনে তো হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, আমাদের সঙ্গে যোগাযোগ করো। বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করব। ব্যাপারটা আমরা চাই আমাদের শিক্ষাটা আলোচনামুখী হোক বা বহুমুখী হোক, সবাই সবার সঙ্গে আলোচনামূলক ভাবে আমরা যাতে শিখতে পারি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পড়াশোনাটা অবশ্যই অবশ্যই করতে হবে, কারণ 3rd সেমিস্টারে আমরা কিন্তু হিস্ট্রিতে 40-এ 40 টার্গেট নিয়ে এগোচ্ছি। আমরা 40-এ 40 পাবই। সবাই মিলে পড়াশোনা করছি। আর ভিডিওটা তো শেয়ার করার জন্য বললাম, যারা অনলাইন অফলাইন পড়তে চাও, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, তারা চটপট করে আমাদের সঙ্গে যোগাযোগ করো। ব্যাচগুলোতে তোমরা জয়েন করতে পারো, না হলে হচ্ছে প্রাইভেট আমাদের কাছেও পড়ার তোমাদের জন্য সুযোগ থাকছে। ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, স্ক্রিনেও সম্ভবত একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখা যাচ্ছে, তোমরা সেখান থেকে যোগাযোগ করে নাও। আমাদের কিন্তু আসন সংখ্যা সীমিত রয়েছে। আমরা এখন অ্যাডমিশন এখনো পর্যন্ত নিচ্ছি, জানি না আর কতদিনের অ্যাডমিশন প্রসেসটা আমাদের চলবে। খুব শীঘ্রই আমরা বন্ধ করতে চলেছি। যারা অ্যাডমিশন নিতে চাও চটপট যোগাযোগ করো। টাটা।